দর্শক, আপনারা দেখছেন বীজ সংলাপ। আমরা প্রতিদিন এখানে বিভিন্ন রকম যেই সেক্টরগুলো রয়েছে, অর্থাৎ বাণিজ্যিক যেই খাতগুলো রয়েছে, সেগুলো নিয়ে মূলত আলোচনা করি। আমি রামিম হাসান আছি আজকে আপনাদের সঙ্গে, এবং আজকে আমরা আলোচনা করব মূলত জঙ্গি হামলা এবং রেস্টুরেন্ট ব্যবসায় তার যে প্রভাবটা, সেটি নিয়ে যে সংকট, বর্তমান অবস্থা এবং সেই সাথে সেটা সমাধান নিয়ে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব ইমরান হাসান, তিনি যুগ্ম মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, এবং এম রেজাউল করিম সরকার, তিনি মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। তো প্রথমেই ইমরান ভাই আপনার কাছে আসবো। সেটি হচ্ছে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক যেই জঙ্গি হামলার ঘটনাটা ঘটলো, এবং সেটি একটা কূটনৈতিক পাড়ার মধ্যে একটা রেস্তোরাঁর মধ্যে ঘটনাটা ঘটলো। ঘটার পরে মানুষের মধ্যে কিন্তু একটা ওই সময়টাতে একটা শঙ্কা জন্ম নিয়েছিল, এবং সেটি কিন্তু ইতোমধ্যে প্রায় 1 মাসের পার হয়ে গেছে, 1 মাস পূর্তি হচ্ছে। তো এই সময়টাতে এসে আসলে সেই প্রভাবটা আপনারা এখনো ফিল করছেন কিনা, এবং এখনো পর্যন্ত আসলে সেই সমস্যাগুলো আছে কিনা, যে মানুষের মধ্যে যে একটা আতঙ্ক রেস্টুরেন্ট যাওয়ার ক্ষেত্রে, তো সেটার প্রভাবটা আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ রামিম ভাই, নিউজ 24-কে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। এখানে আসলে সত্যি কথা বলতে কি, আনফরচুনেট যে ঘটনাটা ঘটেছে, যে ট্র্যাজেডিটা ঘটেছে, এরপরে এখন পর্যন্ত 20%ও আমরা কভার করতে পারিনি, মানে 80% খালি। এমন একটা প্যানিক শুরু হয়েছে যে প্যানিকে আমরা অলমোস্ট মানে আমি জানি না এই মাস কিভাবে, গত মাসের বেতন কিভাবে আমরা দিব। আমরা রেস্টুরেন্ট মালিকরা সবাই বসে চেয়ে নিয়ে কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ করা যায়, খালি বলতে গেলে। তার চেয়ে বড় কথা হচ্ছে গভর্নমেন্ট যে সাডেনলি যে ডিসিশনটা নিয়েছে যে সব রেস্টুরেন্ট উচ্ছেদ করে দিবে, ওখান থেকে অনাবাসিক আবাসিক এলাকা থেকে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিবে, সাথে সেই প্যানিকটাও যোগ হয়েছে। সেই দুটা প্যানিক মিলে এমন অবস্থা হয়েছে যে এখানে আমাদের কর্মকর্তারা কনসেন্ট্রেশন দিতে পারছে না, কখন কি হয়ে যায়। অলরেডি কিছু ভেঙে দিয়েছে। ইভেন প্রত্যেকটা মানুষের সাথে আমরা কথা বলেছি, যারা কাস্টমার আসতে ভয় পাচ্ছে। অনেকে আমাকে ফোন করছে যে আপনারা কোনো সিকিউরিটি বাড়িয়েছেন কিনা, অনেকে আমাদের নেতাদের ফোন করেছে যে আমরা এখন কি করতে পারি। সব কিছু মিলে একটা স্থবিরতা বিরাজ করছে। এই স্থবিরতা থেকে ওভারকাম করার কি প্রক্রিয়া আছে, আসলে এটা গভর্নমেন্ট এবং মালিক সমিতি বা অন্যান্য সেক্টরে যারা কাজ করে সবাই মিলে বসে একটা সলিউশন আসা দরকার। এখন আমি বলবো যে গভর্নমেন্টকে এগিয়ে আসা উচিত, সবার সাথে কনসার্ন করা উচিত। ঢালাওভাবে এই মানে শুধু রেস্টুরেন্ট যারা আবাসিক এলাকায় যারা হয়তো হয়েছে 40 বছর যাবৎ বিভিন্ন এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এখন বন্ধ করে দিয়ে আরেকটা প্যানিক। একটা প্যানিক তো, তারপর আবার সিকিউরিটি অবশ্যই আমাদের দরকার। গুলশান, বনানী, উত্তরা সব জায়গায় একটা সিকিউরিটির যে একটা, আমি বাড়াবাড়ি বলবো না, সিকিউরিটির যে একটা কড়াকড়ি, সেই কড়াকড়ির কারণে মানুষ কিন্তু যেতে ভয় পাচ্ছে, আতঙ্ক একটা কাজ করছে। তো এই আতঙ্ক থেকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে হলে সবাইকে স্বাভাবিক অ্যাটিটিউড করতে হবে। আপনার কাছে একটু আসতে চাই রবিন ভাই, সেটা হচ্ছে এই যে ঘটনাটা যেটি ঘটেছে, এটা একটা দুর্ঘটনা আমরা বলবো, এবং স্বাভাবিক কোনো ঘটনা না, এবং সেটি তো আসলে কেউ জানে না আসলে কোথায় ঘটবে। তো রেস্টুরেন্ট ব্যবসার উপরে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি যে মানে সরাসরি পড়েছে, অন্যান্য ব্যবসাতেও পড়েছে। ফরেনাররা এদেশে আসতে যাচ্ছে না, অর্থাৎ রপ্তানি শিল্পের সাথে জড়িত যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের যে অভ্যন্তরীণ, আপনাদের ব্যবসাটা তো পুরোপুরি একরকম অভ্যন্তরীণ বাজার নির্ভর, তো এই অভ্যন্তরীণ বাজারের উপরে যে প্রভাবটা পড়েছে, তো এটা আসলে সমাধানের উপায়টা কি? কারণ এই ধরনের ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে। আনফরচুনেটলি এটা একটা রেস্টুরেন্টে ঘটার কারণে রেস্টুরেন্টের উপর প্রভাবটা দেখতে পাচ্ছি। তো এটা আসলে সমাধানটা কি, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে আমাদেরকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমেই আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি একটু ছোট করে বলে নেই। সেটা হচ্ছে যে ইমরান হাসান যেটা বলছে, সেটা কিন্তু আসলে ঢাকার এই গুলশান, বনানী বা ধানমন্ডি, বাড়িধারা এলাকা, অভিজাত এলাকাতে, কিন্তু এই অভিজাত এরিয়ার বাইরেই কিন্তু এই সংখ্যাটা এরকম কাজ করছে না। ঘটনার সময়ে তাৎক্ষণিকভাবে যে একটা সংখ্যা তৈরি হয়েছিল, 1 দিন 2 দিন 7 দিন যেতে না যেতেই ঢাকার শুধু এই অভিজাত এরিয়া বা ডিপ্লোম্যাটিক জোনের বাইরে কিন্তু এই রেস্টুরেন্টে খেতে গেলেই হামলার শিকার হবে বা হামলা হতে পারে, এ ধরনের সংখ্যা কাজ করছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে সরকারের যে পদক্ষেপগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে, বা আপনার সচেতন সমাজের লোকজন যেভাবে পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন যেভাবে বলছেন, সব মিলিয়ে বাংলাদেশে কিন্তু এখন আপনি জানেন যে আমরা বীরের জাতি, সবসময় কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। এইবারেও ঘটনার খুব স্বল্প দিনের মধ্যে সারা বাংলাদেশের সকল রেস্তোরাঁ কিন্তু স্বাভাবিক। শুধুমাত্র ঢাকায় অভিজাত এরিয়া, এই রেস্তোরাঁগুলোর একটা ভিন্ন চিত্র দেখা যায়, যেটা ইমরান হাসান বলেছেন।
কিন্তু বাংলাদেশের আর সর্বত্র, আমি যেহেতু মহাসচিব সংগঠনের, আমার কাছে তো পুরো বাংলাদেশের সকল জেলারই তথ্য আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এটা এখন আর বাংলাদেশের অন্য জায়গাতে কাজ করছে না। এটা শঙ্কার কিছু না। শঙ্কার বিষয় আসলে দায়িত্ব নিয়ে আসলে বলা সম্ভব না, কারণ আমার মধ্যে শঙ্কা কাজ করছে কিনা সেটা শঙ্কা কাজ করছে কিনা এটা তো বুঝতে পারি। আমাদের ব্যবসাটা, হ্যাঁ, ব্যবসার অবস্থা দেখে মনে হচ্ছে এটা একটা বেসিক নিডস। এখন দেখা যায় যে ঢাকা শহরে বিশেষ করে অনেকেই মানে এই রেস্টুরেন্টগুলোর উপরেই তাদের 3 বেলা খাবার নির্ভরশীলতা অনেক ক্ষেত্রে তৈরি হয়েছে, অনেকের ক্ষেত্রে। তো সেখানে আসলে কোনো উপায়ও থাকে না। তো আপনার কাছে জানতে চাই যে এর পরবর্তীতে জেলা শহরগুলোর অবস্থা এরকম না, তবে এটা গেল শঙ্কার বিষয়, যেটা ইমরান হাসান একটু বলেছেন। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে এখন এইটাতে আমার উত্তরণের পথ কি, মানে যে রেস্তোরাঁর যে অবস্থা বা এই ধরনের রেস্টুরেন্টের যে হামলা হলো, আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন জায়গাতে যাতে এই সংখ্যাটা কাজ না করে এবং সরকারের পক্ষ থেকেও নানা রকম যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় রেস্টুরেন্টগুলোতে সিকিউরিটি বাড়ানো হয়েছে। যেসব জায়গাতে সিকিউরিটি ক্যাম্প ছিল না সেই জায়গাগুলোতে সিকিউরিটি ক্যাম্প বসানো হয়েছে। তো এরকম বিভিন্ন ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। আসলে আরো কি কি ব্যবস্থা নেওয়ার আছে বা জনমনে এই আতঙ্কটা দূর করার জন্য আসলে করণীয়টা কি? আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এগুলো যথেষ্ট বলবো না, তবে পদক্ষেপ মোটামুটি যথেষ্টই বলা যায় এক অর্থে। আর পাশাপাশি আমার বাণিজ্য সংগঠনের নেতৃত্ব দিতে গিয়ে আমার যেটা একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সারা বাংলাদেশের সর্বত্রই অপরাধ সংগঠনের পূর্বে কিন্তু সাধারণত এই খবরগুলো খুব দ্রুত আসে রেস্তোরাঁর কাছে। এটা আপনারা কীভাবে নেবেন বা কীভাবে আমি ব্যাখ্যা করবো জানি না। মানে রেস্তোরাঁগুলোতে বসে যে কোনো সমাজের অস্থিরতার কথাগুলো বা অপরাধ সংগঠনের পূর্বের ঘটনাগুলো খুব দ্রুত হোটেল রেস্টুরেন্টে বেশি জানতে পারি। আমার ওখানে বিভিন্ন রকম মানুষ থাকে, আলোচনার মধ্যে থাকে। আপনার কাছে আবারও আসবো, আপনার কাছে একটু আসতে চাই। সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে বিশেষ করে যেই আবাসিক এলাকাগুলোর মধ্যে যেই রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকতে পারবে না, যেহেতু রেস্টুরেন্টগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান, এই কারণে সেসব জায়গা থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু আমরা জানি যে রেস্তোরাঁগুলো মূলত কিন্তু আবাসিক এলাকাগুলোর মধ্যেই বেশি দরকার হয়, কারণ মানুষ যখন খাওয়া দাওয়ার জন্য যখন বের হয়, যেমন ওষুধ বা খাবার, এর বেসিক যে নিডসগুলো, তো সেই জায়গা থেকে আসলে এই বিষয়টা কতখানি যৌক্তিক আপনি ব্যবসায়ী হিসেবে এবং একই সাথে একজন সাধারণ মানুষ হিসেবে যদি চিন্তা করি, তো সেই জায়গা থেকে আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের দেশে একটি সত্যি কথা বলতে বাণিজ্যিক এলাকা কোনগুলো, মতিঝিল এবং তেজগাঁ ছাড়া তো বাণিজ্যিক এলাকা আমাদের ডিক্লারেশন নাই। আর আজ একটা রাজুক হচ্ছে একটা পরিকল্পিত শহর করেছে কিছু, সেটা হচ্ছে গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা। সেখানেও সামান্য কিছু শুধুমাত্র 100 ফিট রাস্তা ধরে যে কয়েকটা সড়ক কমার্শিয়াল করা হয়েছে, বাণিজ্যিক করা হয়েছে। এখন এটা তো একদিন হয়নি, কেউ একদম প্রথম করেছে, তারপর আরেকজন করেছে, এভাবে আস্তে আস্তে আজকে দীর্ঘ 40 বছর বা 45 বছরে ধীরে 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 একটা ইন্ডাস্ট্রি গ্রো করছে। এই যে হোটেল রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, সাথে আবাসিক হোটেলগুলো আছে। হোটেল রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আপনি দেখেন 2000 লিস্ট করেছে গভর্নমেন্ট, উচ্ছেদ করে দিবে যারা রাজুক অনুমোদিত। কিন্তু রাজুক ছাড়াও আমরা সিটি কর্পোরেশনের লাইসেন্স নিয়ে ভ্যাট ট্যাক্স নিবন্ধন করে সমস্ত বাণিজ্যিক সমস্ত কানেকশনগুলো, যেমন ডেস্কো থেকে এই বাণিজ্যিক বিল হয়, কিন্তু এগুলো তিতাস, বাণিজ্যিক বিল সমস্ত কিন্তু বাণিজ্যিক লাইসেন্স, বাণিজ্যিক অনুমোদন নিয়েই কিন্তু শুরু করা। শুধুমাত্র একটা অনুমতি হয়তো নাই, যে যেই বিল্ডিংয়ে আবাসিক কার্যক্রম করার কথা ছিল সেই বিল্ডিংয়ে শুধু বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু বেনিফিটেড ছিল প্রথম থেকেই, তারা ট্যাক্স নিয়েছে, ভ্যাট নিয়েছে, সমস্ত বিলগুলো আমরা বাণিজ্যিকভাবে দিয়েছি। এখন সাডেনলি একটা ইনসিডেন্ট ঘটনা ঘটে, যদিও এটা 6 মাস সময় দিচ্ছে। 4 এপ্রিল একটা মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত হয়েছে যে 6 মাসের মধ্যে সমস্ত কিছু উচ্ছেদ করে দেওয়া হবে। বেসিক্যালি আমি আরেকটা কথা জানতে চাই, যেমন বাংলাদেশের ট্যানারি শিল্প পরিবেশকে মারাত্মকভাবে আজকে দীর্ঘ অনেক বছর যাবৎ, মানে আপনি জানেন বুড়িগঙ্গার অবস্থা কি, সবকিছু কি, গভর্নমেন্ট তাদেরকে পুনর্বাসনের জন্য প্লট দিয়েছে, সমস্ত কিছু ফ্যাসিলিটিস দেওয়ার পরেও তারা কিন্তু শিফটেড হয় নাই। তারা বড় ব্যবসায়ী, পুঁজিপতি, তাদের অনেক হোল্ড আছে, তারা হয়তো যাচ্ছে না সেখানে, গভর্নমেন্ট ফোর্স করেও পাঠাতে পারছে না। ইভেন আদালত থেকে একটা নির্দেশনা দেওয়ার পরেও, ফাইন করে দেওয়ার পরে তারা কিন্তু ছুটছে না। জরিমানাটাও যেটা করা হয়েছে এখন সামান্য 10,000 টাকা। কিন্তু এখন আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী যারা আছে, আমরা যারা সাধারণ, অনেক কষ্ট করে বিনিয়োগ এখানে করা, একটু একটু তার ব্যাংক লোন নেওয়া। আপনি জানেন রেস্টুরেন্টে নর্মালি ব্যাংক লোন হয় না, তারপরে সবাই কোনো না কোনো উপায়ে তার সমস্ত পুঁজি, সমস্ত শ্রম দিয়ে একটা রেস্টুরেন্ট দাঁড় করিয়েছে।
একটা ইনসিডেন্ট ঘটেছে, এজন্য আমরা ব্যথিত। আমরা সবাই এটার, আমরা তো মাথা কেটে ফেলতে পারি না, তাই না? তো আমরা কি করতে পারি? আমরা সবাই মিলে প্রতিরোধ করতে পারি, সচেতনতা বৃদ্ধি করতে হবে। কিন্তু ঢালাওভাবে এখন এসে এই রেস্টুরেন্টগুলোর উপরে, আবাসিক হোটেলগুলোর উপরে এখন একদিনের নোটিশে সব ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। এখন আমরা কোথায় যাব? কোথাও বলার নেই আমাদের। এখন আমাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, একটা যৌক্তিক সময়, মানবিক ব্যাপার। আমি দেশনেত্রী আমাদের যে প্রধানমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আমার আকুল আবেদন, আমাদের সাথে একটু সময় দেন, 5 মিনিট সময় দেন, আমরা বসি, আমাদের সমস্যাগুলো কথা বলি। আমরাও চাই এই সিটি কর্পোরেশন তাদের যে বৈধ স্থাপনা থাকুক, অবৈধ স্থাপনা সরিয়ে নেক, কিন্তু আমাদের একটা যৌক্তিক সময় দিয়ে একটা পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে। আরেকটি কথা বলতে চাই আপনাকে, 2000 প্রতিষ্ঠানে আপনি ধরেন 50 জন করে যদি আপনার এমপ্লয়ি কাজ করে, তাহলে 1 লক্ষ শ্রমিক সরাসরি ইনভলভ, এর সাথে সাপ্লায়ার। আরেকটা আপনাকে না বললেই না, আনস্কিল লোকগুলোকে সম্পূর্ণ আমরা এই রেস্টুরেন্ট মালিকরা যারা আসি, রেস্টুরেন্ট এন্টারপ্রেনার যারা আসি, স্কিলে তৈরি করেছি, যারা বিদেশে সুনামের সহিত কাজ করছে, কিন্তু যাচ্ছে প্রতি বছর, আমরাই তৈরি করছি। আমাদের কি কোনো অবদান নাই এই ইন্ডাস্ট্রিতে, এই দেশে? তো আমাদেরকে একদিনের নোটিশে গুড়িয়ে দেওয়া হচ্ছে, উঠিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত লাইন ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে। এর চেয়ে অমানবিক আর কিছু হতে পারে না। আমরা শুধু চাই আমাদেরকে সুযোগ দেওয়া হোক, একটা যৌক্তিক সময়, হতে পারে 5 বছর, ঠিক আছে, এরপর আর দেওয়া হবে না, ওইভাবে একটা আমাদের কাছ থেকে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারটেকিং নিয়ে নেক। হতে পারে মিনিমামটা একটা সময় দেওয়া উচিত। 6 মাস কি সময়? যে লোকটা 3 মাস আগে শুরু করেছে একটা রেস্টুরেন্ট, আপনি জানেন একটা রেস্টুরেন্টের স্থাপনা কিন্তু ইন্টেরিয়র কেন্দ্রিক, এটা একটা সৌন্দর্য বদন, ভেঙে ফেলে কিছু থাকে না। ধরেন আপনি ভেঙেও দিলেন, এই মালামালগুলো নিয়ে আমি কোথায় রাখবো? সেখানে আই হ্যাভ টু পে, আমাকে এটা রেন্ট করতে হবে, রাখতে হবে। আপনি জানেন যে একটা স্থাপনা ভেঙে আরেক জায়গায় নিলে কিছুই অবশিষ্ট থাকে না। বা আমরা এখন গভর্নমেন্ট বলুক কমার্শিয়াল স্পেস কোথায় আছে, আমরা সেখানে যাই, সেখানে শুরু করি, আমাদের একটা সুযোগ দেওয়া হোক। আরেকটা কথা আপনাকে বলি, দেখেন কতটা ফানি, আপনাকে প্রত্যেকটা ওয়ার্ল্ডের অনেক দেশ ঘোরার সুযোগ হয়েছে, প্রত্যেকটা আবাসিক এলাকায় কিন্তু মানুষ খেতে যায়, ওয়াকিং ডিস্টেন্সে খাবে, বাসায় চলে আসবে। উন্নত বিশ্বে কিন্তু রান্নাবান্না হয় না, হাজব্যান্ড ওয়াইফ সবাই বিজি। এবং আমাদের এই সমাজে, আমরা যে সমাজটা এখন যে গড়ে উঠেছে, বিশেষ করে অভিজাত এলাকায়, সবাই কিন্তু রেস্টুরেন্ট কেন্দ্রিক। আর আমাদের অ্যামিউজমেন্ট বলতে কিন্তু এই রেস্টুরেন্টই, সমস্ত লোকের অ্যামিউজমেন্ট রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টে কিন্তু এখন খেতে যাচ্ছে না। আমরা প্রবলেমে পড়েছি যে ঘটনার পর অলরেডি এই অভিজাত এলাকাগুলোতে আমি বলেছি 20% সেল নাই। এটা আমরা এখন কিরম ভুক্তভোগী আপনি কল্পনা করতে পারবেন না। এরপরে এখন একটা কাস্টমার খেয়ে তার বাসায় ওয়াকিং ডিস্টেন্সে চলে যাবে। এখানে কিন্তু ড্যাপে বলা আছে, আমরা কালকে একটা দেখেছি, ড্যাপে বলা আছে যে প্রত্যেকটা এলাকায় আনুপাতিক হারে যেই মানে বসতি থাকবে তাদের অনুযায়ী সমস্ত ফ্যাসিলিটিস, হেয়ার কাটিং থেকে শুরু করে, পার্লার থেকে শুরু করে, আপনার স্কুল 12,500 3টা স্কুল থাকতে হবে প্রাইমারি ম্যাক্সিমাম, এভাবে বলা আছে। ফুড কোর্টও বলা আছে, কিন্তু সেরকম কি গভর্নমেন্ট কোনো নির্দিষ্ট করে দিয়েছে যে এখানে ফুড কোর্ট থাকবে ওয়াকিং ডিস্টেন্সে? সে এক্সাম্পল, এখানে স্কুল থাকবে, এখানে আবাসিক হোটেল থাকবে। হ্যাঁ, এটা অবস্থান কাদের জন্য? রাজুকের কেন অবহেলা ছিল? কেন গড়ে উঠতে দিল? প্রথমেই কেন আমাদেরকে থামানো হলো না? তাহলে আমরা এত বিনিয়োগ করতাম না। আমরা যারা বিনিয়োগ করেছি, দেখা যায় দেশের বাইরে কাজ করে কিছু পয়সা করে এনে আমরা এখানে বিনিয়োগ করেছি, বহু লোক সর্বশান্ত হয়ে যাবে। এই 2000 লোক কার কাছে গিয়ে বলবে? সুতরাং আমি আপনার মাধ্যমে, এই নিউজ 24-এর মাধ্যমে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের 5 মিনিট উনি সময় দেখ, আমরা আমাদের সমস্ত কিছু ওনার কাছে এক্সপ্লেন করি। বিকজ আমি বুঝতে পারছি যে উনি ছাড়া আমার মনে হয় না যে সরকারে কেউ আছে আমাদের ব্যথা বোঝার। মনে একটা উৎসব মুখর পরিবেশে বুলডোজার নিয়ে এসে, পুলিশ নিয়ে এসে আমরা চোর ডাকাত ভেঙে ফেলো, ঘুরিয়ে দাও, এটা তো হতে পারে না। এটা তো কোনো মানবিক, সরকার তো আমাদেরকে প্রোটেক্ট করবে। আমরা তো কন্ট্রিবিউশন করেছি রাষ্ট্রে, আপনি দেখেন কত ভ্যাট দিয়েছি আমরা, কত ট্যাক্স দিয়েছি, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি। এই যে 1 লক্ষ লোকের সরাসরি এমপ্লয়মেন্ট, এরা কি করবে? গভর্নমেন্ট কি কোনো অল্টারনেট চিন্তা করেছে? কোথায় তাদেরকে পুনর্বাসন করবে, কোথায় তাদেরকে আপনার কাছে আবারও আসবো রেজাউল করিম ভাই, আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে মানে যে উনি যে বললেন যে যৌক্তিক সময়, আসলে যৌক্তিক সময়টা কতখানি, এবং পাশাপাশি যে বলা হচ্ছে যে পুনর্বাসনের ব্যবস্থা, তো এটা তো আসলে মানে এই যে ইপিজেড বা ইসের মতন করে যে রেস্টুরেন্টগুলো একটা এলাকায় থাকবে, এটা কি আসলে এভাবে কি সম্ভব কিনা? হ্যাঁ, আমার যে ধারণা, ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যে আবাসিক এরিয়াতে আসলে রেস্টুরেন্ট থাকা দরকার। এখন আমাদের সমাজটা মোটামুটি যেদিকে এগোচ্ছে, তাতে বিদেশের সাথে আমরা হয়তো একেবারেই পরিপূর্ণভাবে রেস্টুরেন্ট ভিত্তিক গড়ে উঠবে না বাংলাদেশে। ড্যাপের কথা বলছিলেন ইমরান ভাই, তো নীতিমালা আসলে কি বলে? মানে আমাদের যে নীতিমালা আছে, সেই নীতিমালাতে বলে যে প্রত্যেক এরিয়াতে আনুপাতিক হারে স্কুল, কলেজ, বাজার, হাট সবকিছুই থাকবে। তো সবকিছুই থাকবে, রেস্টুরেন্ট থাকবে না কেন? 1 2 নম্বর, আমি একটা ছোট করে শেয়ার করতে চাই, যেটা বলছে অনেক বিস্তারিতই বলছে।
উদিসি হামলা হয়েছিল, আপনার মনে আছে? যশোরে উদিসি হামলার পরে কি সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা বন্ধ করে দিয়েছি, যে সাংস্কৃতিক জায়গাগুলোতে আঘাত আসছে, বা ওই বর্ষবরণের যে আমাদের রমনার বটমূলে আমরা কি এটা বন্ধ করে দিয়েছি? আমরা এটা যেন ভবিষ্যতে সুরক্ষিত থাকে তার জন্য 2 স্তরের 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকে, সরকারের থাকে, জনগণ সচেতন হচ্ছে, অনেক কিছু করতে পেরেছি। তো আমরা হলি আর্টিজানের হামলাটাকে শুধু রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হামলা হিসাবে মনে করলে তো চলবে না, এটা ঠিক হবে না, এটা আমাদের প্রতি অবিচার করা হবে। তো আমার ইমরান হাসানের মতো আমিও আবেদন জানাই সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে, বিশেষ করে রেস্তোরাঁ মালিক সমিতির। আমরা 19 ক্ষমতায় আসার আগে পর্যন্ত আমরা যেভাবে সহযোগিতা পাইনি রাষ্ট্রের কাছ থেকে, তা কিন্তু পেয়েছি উনি সরকারে আসার পরে। তো উনি আসার ঠিক আগে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকার সময় সারা বাংলাদেশের সর্বত্র সরকারি জায়গাতে ব্যবসারত দোকানপাট ভেঙে দিয়ে উচ্ছেদ করা শুরু হলো, সারা বাংলাদেশের গ্রামগঞ্জ পর্যন্ত সরকারি জায়গাতে। তারা সরকারি জায়গাতে অবৈধভাবে ছিল, কিন্তু ব্যবসাটা বৈধ করছে, ব্যবসা অবৈধ না, ট্রেড লাইসেন্স নিয়ে ট্যাক্স আমরা যেমন করছি। তো সরকারি জায়গা উদ্ধারের নামে তত্ত্বাবধায়ক সরকারের সময় যেটা করা হলো, সেটার ইম্প্যাক্ট কি পড়েছিল আপনি পত্রপত্রিকায় সেই সময় বের করে দেখেন, মন্তব্যগুলো দেখেন, বা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের কাছে শোনেন, ব্যাপক ক্ষতি হয়েছিল। তো আজকে আমি মনে করছি যে এই হলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই রেস্তোরাঁকে যদি দ্রুত সরিয়ে নেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, এরকম সমাজের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, যেটা অর্থনৈতিক এমপ্লয়মেন্ট বন্ধ হবে, সরকারের ওই রাজস্ব খাতে রাজস্ব কমবে, কারণ এই রেস্টুরেন্টগুলো তো রাতারাতি করে উঠবে না। এটা কিন্তু আবার বলা হচ্ছে যে অবৈধ স্থাপনাগুলো কথা বলা হচ্ছে। তো অবৈধ স্থাপনা যেটা ইমরান বলছে, সেটা আমি বলি যে আমাদের দেশে এই যে যেখানে কমার্শিয়াল নয় কিন্তু কমার্শিয়াল প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান কীভাবে গড়ে উঠলো? কোনো একজন অনুমোদন দিছে, কেউ একজন, ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশনই বলেন, আর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রই বলেন, আর হোটেল রেস্তোরাঁ লাইসেন্স বলেন, কত একটা আমরা তো কিছু পেয়েছি বৈধতা না, আপনি একে পরিপূর্ণ অবৈধ তা তো না। আমরা ট্যাক্স দিই, নিশ্চয়ই ট্যাক্সটা অবৈধ উপায়ে দেওয়া যায় না, বৈধ উপায়ে দিতে হয়। সব মিলিয়ে আমি মনে করি কোনো একদিন কেউ একজন ক্ষমতাশালী লোকজন শুরু করেছেন, সেটা দেখে, যেটা বাংলাদেশে যেভাবে হয় আর কি, আমাদের ট্রেন্ডটা মানে একজন করে এটা দেখে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করতে করতে শত শত হাজার হাজার হয়ে যায়। আমার কথা হচ্ছে যে এটাও কিন্তু এই বন্ধ করার কথাটা যেটা বলা হচ্ছে, তাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি যে এটাও হবে কি, বন্ধ করতে চাওয়া হচ্ছে, বন্ধ হবে, এবং সাধারণ রেস্তোরাঁ যাদের সাথে সমাজের ওই লেভেলের কানেকশন নাই তারাই চলে যাবেন, আর যাদের কানেকশন আছে, যারা বিত্তশালী, যারা খুব বড় ব্যবসায়ী বা সরকারের সাথে বা উচ্চ পর্যায়ের সাথে শীর্ষ পর্যায়ের সাথে কানেকশন আছে, তারা যাবেন না। সময়ের ব্যাপার আসলে সেটা কি সেটা তো দেখা যাবে, কিন্তু আপনার কাছে জানতে চাই যে সেটা, এটা কি যে উনি যেটি বলছিলেন যে কিভাবে লাইসেন্সটা পেলো, হ্যাঁ, যে অবৈধ যদি হয় তাহলে কিভাবে লাইসেন্স পেলো, বা বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায় থেকে ঘুরেই তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড়ায়। তা আমার কাছে মানে আমার যেটা প্রশ্ন সেটি হচ্ছে, সেটি কি শুধুমাত্র সরকারের দায়িত্ব নাকি ব্যবসায়ীদের দায়িত্ব আছে, যে তারা যখন মানে এই ব্যবসায় প্রতিষ্ঠানগুলো খুলছেন তারা কেন আগে থেকে সচেতন হচ্ছেন না যে আমি কোনো অবৈধ জায়গায়? এখন একটা অ্যাওয়ারনেস তো তৈরি হয়েছে। এখন যেমন আমি যদি কোনো, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, যদি আমি কোথাও কোনো প্রতিষ্ঠান করতে যাই, সবার আগে আমি হয়তো খোঁজ নিব যে এটার বৈধ অনুমোদন আছে কিনা সরকারের। কিন্তু যেহেতু রবিন ভাই বলেছেন একটু আগে যে এটা কিন্তু ধারাবাহিকভাবে হয়ে গেছে, আমার কিন্তু ট্রেড লাইসেন্স নিতে হবে। আপনাকে কিন্তু একটা ব্যবসা করতে ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্স কিন্তু সিটি কর্পোরেশন অনুমোদন দেয়, এটা এক প্রকার কিন্তু বৈধতা। সিটি কর্পোরেশন তো ওই স্থাপনাই কিন্তু ট্রেড লাইসেন্স দিচ্ছে। সেকেন্ড, ভ্যাট, আপনি যে ভ্যালু অ্যাডিশনাল ট্যাক্স নিচ্ছেন, যে আমরা কাস্টমার থেকে নিচ্ছি, এটা গভর্নমেন্টের কোষাগারে জমা দিচ্ছি, সেটাও কিন্তু একটা লাইসেন্স লাগে, সেটাও কিন্তু একটা সার্টিফিকেট লাগে, মানে টিন ভ্যাটের নাম্বার লাগে। তারপর টিন, এই সমস্ত সব কিছু মিলে ডেস্কো যেমন বা পিডিবি যারা আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে, তাদের কমার্শিয়াল লাইন কিন্তু দিচ্ছে, কমার্শিয়াল হিসেবে বিল নিচ্ছে। তারপর ধরেন আপনি তিতাস গ্যাস, এটাও কিন্তু কমার্শিয়াল, ম্যাক্সিমাম তিতাস গ্যাস আছে, কমার্শিয়াল লাইন দিচ্ছে, সমস্ত কিন্তু কমার্শিয়ালি পে। এখন শুধু সমস্যা হচ্ছে রাজুকের যে আবাসিক ভবনগুলো অনুমোদন নেওয়া, সেখানে বাণিজ্যিক কার্যক্রম চলছে। এটা কি একদিনে হয়েছে? 40 ইয়ার্স ধরে হচ্ছে, স্লোলি একটা পর্যায়ে এসছে। কিন্তু এটাকে আপনি একদিনে ঘুরিয়ে দেবেন, এক সপ্তাহে বা 6 মাসের নোটিশে? সেটাই আমরা বলছি। ঠিক আছে, আমরাও চাই
সমৃদ্ধি হচ্ছে দেশ, দেশ মধ্যমায় দেশে যাচ্ছে, আমরা একটা ডিসিপ্লিন জাতি হতে চাই, আমরা একটা সব কিছুতে ডিসিপ্লিন চাচ্ছি, আমরা গভর্নমেন্ট চাচ্ছে যে কোনো প্রকারই হোক একটা দেশকে একটা স্থিতিশীল সমস্ত কিছুতে। ইনসিডেন্ট ঘটলো মনে করেন হলি আর্টিজানে, কেউ জানতো না। আপনি দেখেন ফ্রান্সে যেখানে একটা ট্রাকে এতগুলো সারা দুনিয়া কিন্তু আজকে অস্থিতিশীলতা, সেখানে কি সমুদ্র সৈকতে সব বন্ধ করে দিয়েছে, পর্যটক আসতে পারবে না? আপনি বলেন, ওইটা তো পর্যটকেরই জায়গা। গুলশানে যারা গুলশান বেসড, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা এবং ধানমন্ডি, এই বেসগুলোতে বিশেষ করে নট অনলি তৈরি পোশাক শিল্পের সাথে ইনভলভমেন্ট ফরেনার তারা না, পর্যটন শিল্পে লট অফ বিদেশি, তারা কোথায় খেতে যাবে? আপনি কি গুলশানের লোক খেতে কি তেজগাঁ শিল্প এলাকায় যাবে বা মতিঝিলে যাবে? আপনি মতিঝিলে যান সন্ধ্যার পরে শুনছেন ওখানে কোনো ভূত মনে যে ভূত নাই, ঠান্ডা হয়ে যায় সব কিছু। যদি বাণিজ্যিক এলাকা বলতে এটা অফিসিয়াল একটা এলাকা। আবার আরেকটা কথা হচ্ছে, যারা ধানমন্ডির লোক কি উত্তরে খেতে আসবে যদি ওখানে কোনো কমার্শিয়াল থাকে? মানুষ কি করে, খেয়ে তার বাসায় গিয়ে নিশ্চিন্তে ঘুমাবে। এখন আমাদের দেশে হ্যাবিচুয়েট হয়ে গেছে, ম্যাক্সিমাম লোকই বাইরে খায়, যারা বিশেষ করে হাজব্যান্ড, আমি আগেও বলেছি, যারা কর্মব্যস্ততার জীবনযাপন করতে তারা কর্মত একটু রেস্টুরেন্টে খেয়ে, আবার একটা অ্যামিউজমেন্ট, যেটা যেমন আমার বাচ্চারা কোথাও যাওয়ার জায়গা নেই, কয়টা মাঠ আছে, কোথায় যাবো বাচ্চাদের নিয়ে? সপ্তাহে একদিন বাচ্চাদের নিয়ে অন্য রেস্টুরেন্টে খেতে যাই, বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই যেখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে। গভর্নমেন্ট কয়টা প্লে গ্রাউন্ড করে দিছে, কয়টা শিশু পার্ক আছে? কোথায় যাবো বলেন, আপনি দেখাই দেন কোথায় ঢাকা শহরে অ্যামিউজমেন্টের জায়গা আছে? তো বাচ্চারা খেতে যায় ওই রেস্টুরেন্টগুলোতে, ওখানে বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড আছে, ওরা খেলে, তারপর একটু খাওয়া দাওয়া করে আবার বাসায়। এই হচ্ছে আমাদের লাইফ। তো সেখান থেকে কি হচ্ছে, এটা বন্ধ করতে বাচ্চারা কোথায় যাবে? একটা মাঠ কি গভর্নমেন্ট তৈরি করেছে? অবৈধ স্থাপনার নামে যে সব কিছু ঘুরাই দিচ্ছে, কোথায়? আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করো। আমি ব্যক্তিগতভাবে চাই, হ্যাঁ আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু যৌক্তিক সময় দিয়ে, হ্যাঁ ডিসিপ্লিন করবে, কাউকে উঠায় কাউকে রেখে না, সমানভাবে সবাইকে একটা নির্দিষ্ট জায়গায় একটা প্ল্যান করে যে ঠিক আছে এখন থেকে আর রেস্টুরেন্ট হতে দেওয়া হবে না, যারা আছে তারা একটা যৌক্তিক টাইম নিয়ে তারা শিফটেড হয়ে যাবে, হয় বন্ধ করে দেখ, বা তার পুঁজিটা সেইখান থেকে আগামী 2 বছর 4 বছর, বা আমি বলবো 5 বছর ম্যাক্সিমাম সময় দিয়ে দেওয়া উচিত। 5 বছরের পরে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট শক্তিশালী, গভর্নমেন্ট এনিথিং ক্যান ডু। একদিনে যদি বন্ধ করতে পারে, তা আমাদের মানবিক দিক বিবেচনা করে 5 বছরের সময় দিলে, 5 বছরের পরে একটা দিনে উনি 1 সেকেন্ড সময় দেওয়ার দরকার নেই। উনি ইচ্ছা করলে প্লট ক্যান্সেল করে দিতে পারে, উনি ইচ্ছা করলে জরিমানা করতে পারে। কিন্তু আমার আবেদন হচ্ছে, আমরা যারা এখন ব্যবসা করছি এই সেক্টরে, যারা 1 লক্ষ লোক সরাসরি কাজ করছে, এমপ্লয়মেন্ট, তার সাথে সাপ্লায়ার আছে, এই 1 লক্ষ লোকের সাথে তার ফ্যামিলি আছে, আপনি হিসাব করেন না। আমি শুধু এই গুলশান কেন্দ্রিক, এই উত্তরা কেন্দ্রিক যারা যারা মানে ক্ষতিগ্রস্ত, অনেক আপনি কল্পনা করতে পারবেন না যে মানুষের হাহাকার কি অবস্থা। হয়তো সরকারের সর্বোচ্চ পর্যায়ে শুনছে না। আমি জানি যে আমাদের নেত্রী, যে আমাদের যে প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী মাননীয়, উনি অনেক সফট মনের অধিকারী, ওনার পর্যন্ত যাচ্ছে না। কারা ওনাদেরকে ভুল বোঝাচ্ছে? একটা নেতিবাচক একটা মানে কি বলবো ধারণা জন্মে গেছে সবার মধ্যে যে গভর্নমেন্ট কি চায়, আসলে গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এটা গভর্নমেন্টের সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে না। আসলে হচ্ছেটা কি, যারাই আমাদেরকে অনুমোদন দিয়েছে, যারা বেনিফিশিয়ারি হয়েছিল, তারাই আজকে মহোৎসবে ভাঙতে আসছে। সে বিষয়ে নিয়ে আরো আলোচনা করব এবং ক্ষতিটা আসলে কতখানি হচ্ছে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা বিরতি। দর্শক, আমরা আলোচনা করছি আজকে জঙ্গি হামলা এবং রেস্টুরেন্ট ব্যবসার বর্তমান অবস্থা, সংকট এবং সমাধান নিয়ে। আমাদের সঙ্গে দুজন আলোচক রয়েছেন। ছোট্ট একটা বিরতির পর আবারও আলোচনায় ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। স্বপ্ন দেখায় সম্ভাবনার পথ। আপনার সম্ভাবনাময় স্বপ্নের আবাসের জন্য বুড়িগঙ্গার ওপারে মাওয়া সড়কের ঠিক পাশেই প্রকৃতির অনাবিল সবুজের মাঝে বসুন্ধরার একটি সফল প্রকল্প, বসুন্ধরা রিভারভিউ প্রকল্প। বসুন্ধরা রিভারভিউ, প্রকৃতির কোলে স্বপ্নের আবাস। বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে। আকাশটাকে রঙিয়ে দিয়ে মন ফড়িংয়ের সাথে সাথে ইচ্ছে করে সব পেরিয়ে ওই সুরেরই
তাল মিলিয়ে নিজেকে খুঁজি। সময়ের সাথে আরো উন্নত স্টেরিলাইজড মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন মোনালিসা দেয় দীর্ঘ সময়ব্যাপী সুরক্ষা। আপনার চলাকে আরো ছন্দময় করতে মোনালিসা নিয়ে এলো ট্রাভেল প্যাক। থাকুন সারাদিন সাবলীল, প্রাণবন্ত, উচ্ছল। মোনালিসা ট্রাভেল প্যাক, টেনশন ফ্রি সবসময়। বিরতির পর আবারও ফিরে এলাম সংলাপে। আজকে আমরা আলোচনা করছি রেস্টুরেন্ট ব্যবসার বর্তমান সমস্যা, সংকট এবং সমাধানের উপায় নিয়ে, এবং সেটি সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে। এবং আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় উপস্থিত রয়েছেন জনাব ইমরান হাসান, তিনি যুগ্ম মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির, এবং মহাসচিব এম রেজাউল করিম। আপনার কাছে আবারও আসতে চাই এই বিষয়টা নিয়ে, যে সরকারের পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে, যে আপনাদের যে উচ্ছেদ করার কথা বলা হচ্ছে 6 মাসের মধ্যে, বা একটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে রেস্টুরেন্টগুলো সরিয়ে ফেলার কথা বলা হচ্ছে, কিন্তু আসলে আপনাদের পুনর্বাসনের জন্য বা এই ধরনের কোনো কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কিনা? ব্যবসায়ী হিসেবে আপনারা যাতে পুনরায় ব্যবসা দাঁড় করাতে পারেন বা সেই জায়গাতে আপনারা যাতে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেন, সেরকম কোনো সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আছে কিনা? না, আমাদের বাণিজ্য সংগঠন হিসাবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কাছে, যেহেতু আমরা স্টেক হোল্ডার, বিষয়টার সাথে সরাসরি সম্পৃক্ত, এ ধরনের কোনো সরকারিভাবে বা বিসিসি এর মাধ্যমে আমাদের কাছে কোনো প্রস্তাব আসে নাই, বা আমাদের কাছে কিছু বলা হয় না, আশ্বস্তও করা হয় নাই যে আমার এই ব্যবসায়ীদের, আমার এই রেস্তোরাঁদের কি করা হবে, কোথায় নিয়ে যাওয়া হবে, কিভাবে নিয়ে যাওয়া হবে, শিফট করা হবে কিনা, পুনর্বাসন করা হবে কিনা, সুযোগ দেওয়া হবে কিনা। আবার বিভিন্ন জায়গাতে বাণিজ্যিক ভবন হিসেবে ছিল না, আবাসিক ভবন ছিল, কিন্তু একটা নির্দিষ্ট ফির বিনিময়ে বাণিজ্যিক ভবন করে নেওয়া হয়েছে। আমরা তো সেটাও করতে পারি, যে যেখানে বাণিজ্যিক আবাসিক ভবন, কিন্তু এটা বাণিজ্যিক ভবন হিসাবে নির্দিষ্ট ট্যাক্স দিয়ে, সরকারকে ফি দিয়ে এটা বাণিজ্যিক ভবন হিসাবে অনুমোদন নেওয়া প্রয়োজন। একটা নির্দিষ্ট সময় দিলে এই সময়ের মধ্যে আমরা রাজকের কাছ থেকে অনুমোদন নিতে পারি। আর যদি সরকার মনে করে না এখানে এই রেস্টুরেন্টটা থাকাই যাবে না, এই স্থাপনা থাকাই যাবে না, সেক্ষেত্রে সেটাও সরকার করতে পারে। তবে যেটা ইমরান বলছে, যে সেক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া উচিত, যে সময়ের মধ্যে এটা আমরা অন্যত্র সরিয়ে নিয়ে যাব। আপনি জানেন যে রেস্তোরাঁ সরানোর কিছু নাই, রেস্তোরাঁ সরালে পুরোটাই আমরা মানে আমাদের গাচ্চা যাবে আর কি, সোজা বাংলা ভাষায়। তো সেই জন্য সরকারের উচিত হবে যে স্টেক হোল্ডার যারা আছে, থ্রু এফবিসিসি আমরা সরকারের সংশ্লিষ্ট এক বা একাধিক বিভাগের সাথে বসতে পারি, বসে আমরা স্থির করতে পারি যে কিভাবে আমরা এই সমস্যার থেকে উত্তরণ হবে, নিরাপত্তাও বিঘ্নিত হবে না, রেস্তোরাঁ ব্যবসাও চলবে। কোথাও যদি আবাসিক এলাকাতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, সেটা সরকার নির্দিষ্ট ফির বিনিময়ে অনুমোদন দিবে, এটা করা সম্ভব। তবে যেটা আগেই বলছি, কিছু লোককে তুলিয়ে দেব, কিছু লোককে আবার বসাবো,
এটা যদি হয় সেক্ষেত্রে আমাদের বলার কিছু নাই, তবে মাননীয় প্রধানমন্ত্রী সেটা লাভও হবে না। এবং ভাই আপনার কাছে আসতে চাই, এটা রেস্তোরাঁ ব্যবসাটা তো অনেকটা অবস্থান নির্ভর, অর্থাৎ জায়গার উপরে নির্ভর করে সেই ব্যবসাটা আসলে কতখানি সফল হবে কতখানি সফল হবে না, এবং সেগুলো বিবেচনা করেই মূলত আপনারা সেই জায়গাগুলোতে ব্যবসার জন্য যান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেন। তো সেই জায়গা থেকে আসলে সরকার যদি ভাবে নির্ধারণ করে দেয় যে এই জায়গাতে করতে পারবেন এই জায়গাতে করতে পারবেন না, তো সেই বিবেচনায় আসলে মানে এটা কি আসলে সম্ভব কিনা, মানে যারা নতুন ব্যবসায় আসতে চান বা আপনারা যারা পুরাতন ব্যবসায় আছেন, তো এই মানে অবস্থানটা কেউ নির্ধারিত করে দিলে সেই জায়গাটা আসলে ব্যবসায়িকভাবে সফল হওয়ার সম্ভাবনা কমে কিনা? আমি একটু আগে বলেছিলাম আপনাকে যে উন্নত বিশ্বে কিন্তু প্রত্যেকটা আবাসিক জোনেই রেস্টুরেন্ট আছে, ফুড কোর্ট আছে, ফাইন ডাইনিং আছে, রেস্টুরেন্টে অনেকগুলো ক্যাটাগরি আছে। যে ইনস্ট্যান্ট যাবে এখনই খাবে, যেটা আমাদের বাংলা রেস্টুরেন্টগুলো তথাকথিত যেভাবে আমরা নর্মালি সার্ভ করি সব রেডি আমরা সার্ভ করে দিচ্ছি সাথে সাথে। আর একটা হচ্ছে ফাইন ডাইনিং, আপনি যাবেন বসবেন একটু সময় নেবেন, আপনার অর্ডারটা কুক হবে তারপর আপনাকে সার্ভ করবে। এখন বসে হচ্ছে মানুষ উত্তরা, সে আগে বলেছি উত্তরার লোক, আপনি উত্তরার যে আপনার প্রায় 700 থেকে 800 সব মিলে বাণিজ্যিক এরকম ব্যবস্থাপনা তো থাকতে পারে যে আপনার ধরেন গুলশান বা বনানীর মধ্যে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হলো যে এই জায়গার মধ্যে রেস্টুরেন্টগুলো থাকবে। কোনো জায়গা সেরকম আছে? তো সেটা কি আপনি কি জানেন যে গুলশান 1 নম্বর থেকে 2 নম্বরে যেতে বা 2 নম্বর থেকে 1 নম্বর যেতে কতক্ষণ সময় লাগে? ডু ইউ থিঙ্ক যে ওখানে যারা আছেন ওর সাথে বাণিজ্যিক প্রতিষ্ঠান তো আরও আছে, পুরো রাস্তাটাই সমস্ত কর্পোরেট ব্যাংকিংগুলো চলে আসছে, যেখানে লট অফ এমপ্লয়িজ যারা দুপুরে লাঞ্চ করতে আসে। ইভেন আমাদের দেশের কর্পোরেট হাউসগুলো রাত 8টা 9টা পর্যন্ত খোলা থাকে, তারা ইভিনিং স্ন্যাক্স অনেক সময় ডিনারও নেয় তারা। তো এখন তারা কোথায় যাবে? 1 2 হচ্ছে এই যে রেস্টুরেন্টগুলো, এই রেস্টুরেন্টগুলো আপনি ঠিক করে যে একটা জায়গা, এটা তো ইপিজেডের মতো একটা জায়গা দিলেন, ওইখানে তো মানুষ খেতে যাবে না, যাবে? সবাই চায় ওয়াকিং ডিস্টেন্স। এবং রেস্টুরেন্টে ক্যাটাগরি আছে, গুলশান বেসড কিছু রেস্টুরেন্ট একরকম, উত্তরায় একরকম, তারপরে মনে করেন যে ইন্টারন্যাশনাল চেইনগুলো যারা এখানে কাজ করতেছে KFC, তারা হয়তো অনেক বিশাল পরিসরে ওই অনুমোদন নিয়েই রাজুকের কমার্শিয়ালে করেছে। অন্যান্য ছাড়া যারা সেলফ এন্টারপ্রেনার, যারা খুব কষ্ট করে একটা রেস্টুরেন্ট করেছে, রেস্টুরেন্টে কিন্তু মূলত কিন্তু ইন্টেরিয়র সব বেসড কিন্তু রেস্টুরেন্ট, আগে বলেছি। এখন আপনি তাদেরকে তুলে কোথাও দিবেন, কোথায় দিবেন, জায়গাটা কোথায়? গুলশানে আপনি এমন একটা জায়গা দেখেন ফাঁকা, সেখানে গভর্নমেন্টের খালি জায়গায় আছে, সেখানে সবগুলো রেস্টুরেন্ট একসাথে দিবে। সবগুলো রেস্টুরেন্ট যখন একসাথে থাকবে সেখানে একটা অসম কম্পিটিশন কাজ করবে। ফুড কোর্ট থাকতে পারে কিন্তু সব একই জায়গায় সবগুলো ফাইন ডাইনিং থাকতে পারে না। আমার কথা হচ্ছে যে আমরা যারা করে ফেলেছি, ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এটা আরেকটা করতে গেলে তো ইনভেস্টমেন্ট লাগবে। এটা তো আমি আপনাকে গ্যাস ট্রান্সফার করতে দিচ্ছে না এখন গভর্নমেন্ট, তিতাস গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা টোটালি বন্ধ। যাদের সংযোগ আছে তারা হয়তো ট্রান্সফার করতে পারতেছে বা কোনো অনুমোদন নেই, কিন্তু নর্মালি প্রসিডিউর হচ্ছে টোটালি ট্রান্সফার বন্ধ, মৌখিকভাবে বন্ধ, দিচ্ছে না। আপনি দেখেন, আপনি একটা বিদ্যুৎ লাইন, আপনাকে রেস্টুরেন্টে স্বাভাবিক এসি থাকে, একটা হিউজ পরিমাণ এসি, বিদ্যুতের একটা ইলেকট্রিসিটি কানেকশনের জন্য একটা হিউজ একটা আপনাকে নিতে হবে কানেকশন, সেই কানেকশনের জন্য আপনাকে দৌড়দৌড়ি করতে হবে। এরপরে এমপ্লয়মেন্ট। মজার ব্যাপার হচ্ছে এটা যদি ছোট্ট একটা গ্রোসারি শপ হইতো কিছু হইতো তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি এখানে একটা মাস গেলেই আমাদের 40 জন লোকের একটা হিউজ স্যালারি। আপনি জানেন এরা ট্রেন শেফ হয়ে গেছে, ওয়েটার্স, আপনার ম্যানেজার, এই সমস্ত সিকিউরিটি সব কিছু মিলে একটা হিউজ ইনভেস্টমেন্ট। এখন কথা হচ্ছে আপনি যদি এখনই তুলে দিচ্ছেন, আমি বলছি না যে সারা জীবন থাকবে এখানে, শুধুমাত্র আমি বলছি যে আপনি ব্যাপারটা চিন্তা করেন, গুলশানের লোক তো 1 নম্বরের লোক কিন্তু সেই গুলশান 2 নম্বরে গিয়ে খেতে যাবে না, আপনার ধানমন্ডির লোক কিন্তু সেই ধানমন্ডির বাইরে যাবে না। এটাও একটা কারণ, সিকিউরিটি, ট্রান্সপোর্টেশন, পার্কিং, সমস্ত কিছু মিলে। হ্যাঁ, এটা একটা অব্যবস্থাপনা আছে, ব্যবস্থাপনা করা যায়। পার্কিংয়ের ক্ষেত্রে আপনি টোল আদায় করেন একটা নির্দিষ্ট আকারে, পার্কিং একটা সারা পৃথিবীতেই উন্নত দেশগুলোতে একটা রাস্তার পাশে পার্কিং করা যায়, কিন্তু আপনাকে হিউজ একটা ফি দিতে হয়, সেটা ব্যবস্থা করেন, তাহলে আননেসেসারি কেউ পার্কিং করবে না। সেকেন্ড থিং হচ্ছে আপনি সিকিউরিটি বাড়ান। আমরা অলরেডি আলোচনা করছি নিজেদের মধ্যে যে অবসরপ্রাপ্ত যারা সৈনিক আছে তাদেরকে আমরা নিয়ে একটা কি করে গভর্নমেন্ট যদি আর্মস আমাদেরকে প্রোভাইড করে, আমরা সেই আর্মসের মাধ্যমে একটা সিকিউরিটি বা প্রোভাইড করতে পারি। যদিও হল আর্টিজানের পরে একটা জোরদার হয়েছে সিকিউরিটি রিজনটা, আমরা সিকিউরিটি বাড়াতে পারি, আমরা আরও চোখ কান খোলা রাখতে পারি, আমরা আরও অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, আমরা সমাজে আরও অ্যালার্ট থাকতে পারি, সেই ক্ষেত্রে আমরা মোকাবেলা করতে পারি এই ক্রাইসিসগুলো। কিন্তু এই ক্রাইসিস মোকাবেলা মানে এই না যে আমি রাস্তায় বসে যাই, আমাদের 2000 ব্যবসায়ীরা যারা আছে এই সবাই রাস্তায় বসে যায়। তো সুতরাং আপনার কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনার মাধ্যমে আমি বেশি বেশি করে আমি চাই আমাদের সমস্ত চ্যানেলগুলো এগিয়ে আসুক। অনেক সাংবাদিক ভাইদের বলতে শুনেছি কেন করেছে, আসলে হয়ে গেছে।
কেন করেছি? হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কেন করলাম, কেন এই দেশে কন্ট্রিবিউশন করলাম, কেন এমপ্লয়মেন্ট আমরা ক্রিয়েট করলাম, কেন আমরা দেশ থেকে পালায় যাইনি, এটা আমাদের একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। তা আমাদের মাফ করে দেন, মাফ করে দিয়ে কিছুদিন সময় দেন, আমরা দেখি অন্য কিছু করা যায় কিনা। অ্যাটলিস্ট তো ভাত খেয়ে বাঁচতে হবে, এটা সার্ভাইভ তো করতে হবে। আচ্ছা, কর্মসংস্থানের উপর প্রভাবটা আপনার কাছে একটু জানতে চাই। মানে এখানে বলা হচ্ছে যে প্রায় 2000 রেস্তোরাঁ রয়েছে, সেটার সাথে যারা সরাসরি কর্মসংস্থান আসলে জড়িত, তো সেই জায়গাতে আসলে প্রভাবটা কি হবে? আমি আপনাকে আগেও বলছি যে রেস্তোরাঁ ব্যবসাটা হচ্ছে যে যত না বেশ লাভের তার চেয়ে বেশি কিন্তু সেবার। আর সবচেয়ে বড় যে সেবাটা আমরা করি, সরকারের যে প্রায় এক পরিসংখ্যানে আমি দেখেছিলাম যে 2-2.5 কোটি বেকার এবং তারা তরুণ, এই তরুণদের বেকারদের সরকার কিন্তু ইচ্ছা করলে প্রোভাইড করতে পারবে না। আবার এমন কোনো শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় গড়ে উঠছে না, বিনিয়োগও হচ্ছে না যেখানে কর্মসংস্থান হবে। তো অনেকে তো ব্যবসায়ী হিসেবেও আসছেন, নিজেরা ব্যবসায় আসছেন। বিশেষ করে আপনার অদক্ষ, অশিক্ষিত, অর্ধশিক্ষিত লোকজনের তো আরও সমস্যা, ভয়াবহ সমস্যা। উচ্চশিক্ষা নিয়ে আপনি চাকরি পাচ্ছেন না, একটা লোকের সিম্পল 8-9 পাস অথবা লেখাপড়া নাই, তাহলে সেই লোকটার কি হয়? এই যে এই লক্ষ লক্ষ লোকজনদেরকে কিন্তু এই রেস্তোরাঁ প্রোভাইড করে। আপনি জানেন জেলা শহরগুলোতে তো বটেই, এই যে ইমরান হাসান যেটা বললো যে এখানে যে 2000 ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাদের মধ্যে যে রেস্টুরেন্ট আছে, এখানেও তো আমরা শত শত হাজার হাজার কর্মসংস্থান করেছি এবং কর্মসংস্থানের একটা ভয়াবহ প্রভাব পড়বে। যে লোকটা চাকরিচ্যুত হবে সে কিন্তু তার খাবারের কিন্তু বন্ধ থাকবে না, পারিবারিক খরচটা বন্ধ থাকবে না, তাহলে তাকে সে কী করবে? যেহেতু এটা লাইভ অনুষ্ঠান হচ্ছে, খারাপটা বলি না, তারা খারাপ কিছু করতে পারে। সুতরাং এই সব কিছু থেকে পরিত্রাণের জন্য আমার মনে হয় যে ইমরান বলছে সরিয়ে নেওয়ার কথা, আমি তো মনে করি সরিয়ে নেওয়ার প্রয়োজন নাই। এখানেই স্টেক হোল্ডারদের সাথে সরকারের একটা নীতিমালা করে দেখ, আমরা এই একটা ফরম্যাটে কিভাবে কাজ করতে পারি, আলোচনাতে বেরিয়ে আসবে। কিভাবে আরেকটা কথা বলি, আপনি মানবিক ব্যাপার বলছেন, ঢাকা শহরে বৈধ রিকশার লাইসেন্স কতগুলো আছে, কতগুলো চলছে? 20-25 লাখ। এখন আজকে রিকশালাও আপনি তোলেন তো পারবেন? মানবিক ব্যাপার। আপনি আসেন এই যে সড়ক পথে যে অব্যবস্থাপনা, আপনি কল্পনা করতে পারেন না মানুষের যে কষ্ট ট্রান্সপোর্টেশনে। আপনি কি সরকার চেষ্টা করছে, আমরা দেখছি, কিন্তু এত দীর্ঘসূত্রিতা, তাতে যখন ফলটা আসবে তখন হয়তো ওইটার কার্যকারিতা থাকবে না, যখন তার প্রজেক্ট বাস্তবায়ন হবে। আপনি দেখেন এই যে সমস্ত বাসগুলো আপনি বন্ধ করেন তো, কালকে সারা বাংলাদেশে স্ট্রাইক হয়ে যাবে। এখন আমরা হচ্ছে সবচেয়ে দুর্বলের উপর একটা, বোঝেন না যে দুর্বলরা কি সমাজে কোথাও, আমাদের বলারও জায়গা নাই, আমাদের শোনারও কেউ নাই। তা আমাদের এখন সবার কাছে আগে বন্ধ করো, মানে আপনি অবাক হবেন, ওই যে বললাম উৎসব চলছে, আমি আপনাকে যদি বলেন আপনি ভিডিওগুলো একটু দেখেন কিভাবে উৎসব, কিভাবে নির্দয়ের মতো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। কিন্তু সরকারেরই, আমাদের পাবলিক প্রপার্টি কি সরকারের অ্যাসেট না? আপনার কাছে আরেকটা প্রসঙ্গ আসতে চাই, সেটা হচ্ছে যে বাণিজ্যিক যে এলাকাতে যাওয়ার জন্য, অর্থাৎ আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক এলাকাতে যাওয়ার জন্য যে পার কাঠা বোধহয় 25 লাখ টাকা, বা সেটাও তো পুঁজিপতিদের একটা ব্যাপার হয়েছে। তো পুঁজিপতিরা সেটা আসলে কি? সেটা হচ্ছে গভর্নমেন্ট, ওই যে বললাম একটু রেজা ভাই বললো, রবীন ভাই বললো যে আপনার ওই যাতে নির্দিষ্ট কেউ থাকুক আর সারা নর্মাল যারা ছোটোখাটো ব্যবসায়ী তারা সরে যাক, ওইটাও একটা পুঁজিপতিরা দখল করে নেবে। সমস্ত পুঁজিপতিদের দখলে 25 লাখ যার আছে, সে 5 কাঠা যদি থাকে 1 কোটি টাকা, 1 কোটি 25 লাখ টাকা দিবে, সেটা কমার্শিয়াল হবে, সেটার ভাড়াওটা তো সেরকম হবে, সেটা যে আলটিমেটলি কিন্তু ভোক্তাদের উপরেই পড়বে। কিন্তু সেটা সিলেক্টেড ভোক্তা, যারা অ্যাভেল করতে পারবে তারাই ওখানে যাবে। ব্যাপারটা হচ্ছে কি, পুঁজিপতিরই জায়গা করে দেওয়া। তারপর আপনি দেখেন একটা এক্সাম্পল দিতে পারবেন, আমাদের উত্তরাতে শায়েস্তাখানে একটা রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার পরে ঘোষণা হলো, ভেঙে দিল আর কি, গুড়িয়ে দিল। এরপরে ঘোষণা করলো ওই রোডটা, 4 দিন পরে ঘোষণা করলো যে ওই রোডটা কমার্শিয়াল হতে পারে, এই টাকা দিয়ে কমার্শিয়াল করার একটা প্রস্তাব যাচ্ছে। তো আগে গুড়িয়ে দিল কেন? আগে কেন গুড়িয়ে দিল? একটু ওয়েট করে, আমরা বলছি আপনি একটা সঠিক ডিসিশন নেন। একটা ঘটনা ঘটলো, ঘটার সাথে সাথেই একটা ডিসিশন কেন নিলেন? সবাইকে নিয়ে বসেন, একটা ভালো সলিউশনও তো বেরোতে পারে। আমাদের কথা তো একটু শুনেন, একটা সলিউশন কি চান না? আমরা তো এই দেশের নাগরিক, আমরা কার কাছে যাব? আমাদের কথা তো কেউ বলতে শুনছি না, কেউ বলছে না আমাদের কথা, তা আমরা কার কাছে বলবো? তা আমাদের কথা হচ্ছে সলিউশনটা কি? সলিউশন বন্ধ করে দেওয়া। ঘটনা ঘটলো, আপনি সাথে সাথে বন্ধ শুরু করে দিলেন ভাঙচুর, আপনি আবার কমার্শিয়াল করবেন, হয়তো আমরা সেখানে সুযোগও পাবো না। যারা পুঁজিপতি আছে, যাদের সবচেয়ে তারা হয়তো করবে ব্যবসাটা, আমরা কি করব? রাস্তায় ঘুরবো।
তো আপনার মাধ্যমে আমি শুধু বলতে চাই, আমরা সরকারের সাথে কাজ করতে চাই, আমরা সরকারের সাথে সহযোগিতা করতে চাই, সেই সহযোগিতা মনোভাব নিয়ে আমরা এগিয়ে আসতে চাই। একটা সত্যি কথা কি, আমরা কন্ট্রিবিউশন করছি দেশকে। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে। মূলত এখন কিন্তু সিকিউরিটি কনসার্নটা সবচেয়ে বড় কনসার্ন, এবং সেটার জন্যই কিন্তু আমরা সবাই এটার সাথে জড়িত, ব্যবসায়ীরা শুধু না, সবাই এটার সাথে ইনভলভ। সরকার একটা ইতিবাচক মনোভাব নিয়েই মূলত এই কাজগুলো করছেন, এবং সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে কিছু কিছু কাজ কিন্তু ইতিবাচক ফলাফল আসছে। তো আপনার কাছে জানতে চাই যে আসলে সুনির্দিষ্ট প্রস্তাবনা আপনাদের যদি কয়েকটা যদি বলেন, যে আসলে মানে দুই দিকেই ঠিক রেখে যাতে আপনারাও ব্যবসা করতে পারেন, জননিরাপত্তাও নিশ্চিত হয়, এরকম কোন সুনির্দিষ্ট প্রস্তাবনা আসলে আপনারা তৈরি করেছেন কিনা বা আছে? হ্যাঁ, আমাদের ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং আরো আলোচনা হবে। আমরা সামনে এক সপ্তাহের ভিতরে যারা এই এলাকাতে ব্যবসারত রেস্তোরাঁ মালিক তাদেরকে নিয়ে বসবো। পাশাপাশি আমরা রেস্তোরাঁ মালিক সমিতি, আপনি জানেন যে সব সমিতিরই কেন্দ্রীয় কমিটি থাকে। আমাদের যে কেন্দ্রীয় সমিতি, এটা সারা বাংলাদেশের একটা নির্দিষ্ট সংখ্যক লোকজন, তাদেরকে সারা বাংলাদেশ থেকে নিয়ে এসে আমরা কথা বলবো। তবে আমরা ইতিমধ্যে যে আলোচনাটা নিজেদের মধ্যে করেছি, তাতে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই রাতারাতি রেস্তোরাঁগুলো ঘুরিয়ে দেওয়া, তুলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। বরং এখানে যারা খেতে আসবেন তাদের নিরাপত্তার জন্য আমরা কি করতে পারি, রেস্তোরাঁ মালিক কি করতে পারে, সরকার কি করতে পারে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কি করতে পারে, সব মিলিয়ে যদি একটা সমন্বয় হয়, তাহলেই এই প্রতিষ্ঠানগুলো রেখে নিরাপত্তা দিয়ে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না, এরকমের একটা মনোভাব তৈরি করা সম্ভব। এটা গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে কি, যেটা একটু আগে আপনি বলছিলেন যে কোথাও যদি জায়গা সিলেক্ট করে দেয়, ট্যানারি আপনার সরিয়ে নেওয়ার জন্য সাভারে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু আমার রেস্তোরাঁটার ধারণাটা কোত্থেকে আসছে ছোট করে বলি। রেস্তোরাঁর ধারণা হচ্ছে আগে দীর্ঘ সময় পাড়ি দিতে হতো পায়ে হেঁটে, একটা পর্যায়ে ক্ষুধা লাগতো, রাত হতো, বন্য পশুর আক্রমণের প্রশ্ন ছিল, সেখানে কোনো একজন শহীদ দেশের রাজা বাদশাহী হোক অথবা একটা সচ্ছল ব্যক্তি একটা ঘর করে দিল, এটা পান্থশালা হিসাবে পরিচিত হয়ে উঠল। প্রথমে এটা আমাদের অনেকেরই গ্রামের যাদের বাড়ি আছে তাদের দেখবেন এখনো আছে, বৈঠকখানা বলা হয়, বাহির ঘর বলা হয়। তো এইভাবেই গড়ে উঠছে, আস্তে 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 সেটা কিন্তু আর ওই বিনা পয়সায় প্রথমে থাকতে খেতে পারতো, কিন্তু একটা সময়ের সাথেই এটা বদলালো, পরিবেশ পরিস্থিতি প্রকৃতিও বদলায় যায়, এটা পয়সা দিয়ে থাকা খাওয়ার বন্দোবস্ত, এখান থেকেই তো মূলত রেস্তোরাঁর জন্ম। তার মানে যেখানে প্রয়োজন সেখানে, এই জন্য রেস্তোরাঁ ইচ্ছা করলেই কোনো জায়গাতে করা যায় না, যেখানে রেস্তোরাঁর প্রয়োজন হয় সেখানেই রেস্তোরাঁ গড়ে ওঠে। ইমরান হাসান, আপনার কাছে একটু আসবো একেবারে শেষ পর্যায়ে, আমরা আমাদের হাতে আর সময় আছে 2 মিনিটের মতো। তো সেখানে আপনার কাছে আসলে জানতে চাচ্ছি যে করণীয় কিছু কথা উনি বলেছেন। তো নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, তো আসলে রেস্টুরেন্ট মালিক যারা আপনারা আছেন আপনাদের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে মানে আরো জোরদার করার জন্য? এই সাম্প্রতিক আমাদের লোকাল থানা থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা যাতে মেটাল ডিটেক্টর, অন্যান্য আরও সিকিউরিটি সরঞ্জাম যাতে আমরা প্রত্যেকটা কাস্টমারকে একটা চেকিংয়ের মাধ্যমে ইন করাতে পারি। আসলে হয়েছে কি, যতই আমরা নিরাপত্তা করি, কেউ যদি অপরাধ করতে চায় কোনো না কোনোভাবে সম্ভব। কেউ চিন্তা করেছে যে ফ্রান্সের ট্রাক দিয়ে মেরে ফেলবে, তো দুষ্ট লোক যারা আছে, যারা আজকে সমাজে জঙ্গিবাদ যেভাবে বিস্তার করেছে, তাদের মেধাবী ছেলেরা এই কাজগুলো করছে। আমরা কি করতে পারি, সমাজে অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, প্রত্যেকটা জায়গায় চোখ কান খোলা রাখতে পারি। আজকে চোখ কান খোলার কারণেই কিন্তু কল্যাণপুরের এই ব্যাপারটা আমরা বন্ধ করতে পেরেছে। গভর্নমেন্ট, পুলিশ বাহিনী যথেষ্ট সাহসী ভূমিকা রেখে, তারা যদি আরেকটু চৌকসভাবে আরেকটু সমাজের সমস্ত লোককে সম্পৃক্ত করে প্রত্যেকটা ডোর টু ডোর। এখন আরেকটা আপনার কথা বলি, যখন আমাদের এই যে ন্যাশনাল আইডি কার্ড হলো, থামের মাধ্যমে কিন্তু আমাদের পরিচিতি পেয়ে গেল, এটা কিন্তু 18 বছরের পরে হচ্ছে। ওয়াই নট যে একটা বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তার থাম কেন নিবে না, সে কেন রেজিস্ট্রেশন করবে না? সেই তাহলে কি হবে, পুরো দেশের সমস্ত নাগরিক কিন্তু ডাটাবেজের আওতায় চলে আসলো। তো এতে কি হবে, সময় লাগছে। আমি যে আপনাকে আগে বলেছি, সবকিছুই মানে করছে আমাদের দেশ, চেষ্টা করছে। ডিজিটালের একটা ডিজিটাল দেশ, আমরা ডিজিটাল গভর্নমেন্ট আমরা বলছি, চেষ্টার কোনো কমতি না। আমি বলছি যে দীর্ঘ সত্যিতে যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আপনি যখন প্রজেক্টটা শুরু করলেন, শেষ হতে হতে ওই ডিমান্ডটা আর থাকছে না, আরো ডিমান্ড বেড়ে গেছে। তো আমরা কি করি, পিছিয়ে আছি আমরা। তো
তো আমার কথা হচ্ছে যে আমরা সবাই অ্যাওয়ারনেসটা করি, আর আমরা তো সিকিউরিটি নিবই। আমাদেরকে যদি গভর্নমেন্ট পারমিশন দেয় আর্মসকে, আর্মড সিকিউরিটি গার্ড, আমরা সেইভাবে নিব। 10 সিকিউরিটি গার্ড আমরা নিয়োগ করব। আমরা আরও এলাকা সিসি ক্যামেরা আমরা অলরেডি প্রত্যেকটা জায়গায় বাধ্যতামূলক করে দিয়েছি আমাদের সমিতি থেকে, সিসি ক্যামেরা থাকতেই হবে। তো সব মিলে জিলে আমি শুধু গভর্নমেন্টের কাছে আরেকটা কথা বলতে চাই, মানে আমাদের নিয়ে একটু বসেন, আমাদের একটু 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 আমাদের দয়া করেন, আমাদের রাস্তায় ফেলে দেন না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরাও এই প্রত্যাশাই করব যে আপনাদের যে সাময়িক যে সমস্যাগুলো তৈরি হয়েছে এগুলোর জন্য আসলে সাময়িকই থাকে। দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম এখানে জঙ্গি হামলা এবং রেস্টুরেন্ট ব্যবসার বর্তমান অবস্থা, সংকট এবং তার সমাধান নিয়ে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় ছিলেন জনাব ইমরান হাসান, যুগ্ম মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, এবং সেই সাথে ছিলেন এম রেজাউল করিম সরকার, মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। তো আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকুন।